হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WCS জার্নি। আজকে আমরা প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এই চ্যাপ্টারটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে এক্সামে। এছাড়াও এই প্রিয়াম্বলে যে সমস্ত ইম্পর্টেন্ট টার্মগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু মনে রাখা খুব ভালো করে দরকার এবং ভীষণ ডেপথে গিয়ে পড়া দরকার, কজ কনস্টিটিউশনের বাকি পার্টগুলো যখন পড়বে তখন তোমাদের অনেক হেল্প হবে বুঝতে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর ক্লাস শুরু করার আগে আরও একটা কথা বলি, যারা ভাবছো যে প্রিয়াম্বল ভালো করে পড়া আছে আর পড়ার দরকার নেই, ভিডিও স্কিপ করবে, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। তার কারণ এখান থেকে কিন্তু অনেক নতুন জিনিস তোমরা জানতে পারবে এবং সেই সাথে সাথে পুরোনো জিনিসও অনেক কিছু রিভাইজ হয়ে যাবে। তো পুরো ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো। চলো আজকে ক্লাস শুরু করছি। প্রিয়াম্বল পড়ার আগে সবার প্রথম প্রিয়াম্বলে কি বলা আছে সেই জিনিসটা আমাদের জানতে হবে, দেন প্রিয়াম্বলের টার্মগুলোর মিনিং বুঝবো। সো প্রিয়াম্বলে শুরুটা কি দিয়ে হচ্ছে, We the people of India having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic. So এইটুকু আগে আমরা মিনিংটা ভালো করে বুঝি। প্রিয়াম্বল শুরুটাই হচ্ছে কি দিয়ে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথম কথা এটা তো মনে রাখবে যে উই দ্য পিপল এই কথাটা কোথা থেকে, কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা মনে রাখবে, এক্সামে কোশ্চেন আসতে পারে। কিন্তু এটা কিন্তু ইউএস এর কনস্টিটিউশন থেকে এই উই দ্য পিপল কথাটা নেওয়া হয়েছে। অবভিয়াসলি ওখানে রয়েছে উই দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস, আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সো এখান থেকে তো একটা কোশ্চেন গেল। এবার প্রিয়াম্বলের শুরুতেই মানে কনস্টিটিউশনের শুরুতেই এই কথাটা বলা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে এখান থেকে যদি তোমাদের কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য সোর্স অফ পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আমাদের যে ভারতীয় সংবিধানের যে মেন ক্ষমতা বা পাওয়ার, সেই পাওয়ারের উৎস কে, উৎস তাহলে কি হয়ে গেল, উই দ্য পিপল, আমরা জনগণ, রাইট। এবার তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে, আমরাই যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষমতার সোর্স হই তাহলে আমরা নিশ্চয়ই কনস্টিটিউশন লিখতে পারবো, এমন কথা মনে আসতেই পারে যে আমরাই হচ্ছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পাওয়ারের সোর্স, তার মানে আমরা নিশ্চয়ই লিখতে পারি আমরা যদি আইন সম্পর্কে ভালো জানি। কিন্তু না, আমরা মানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশন লেখার যে কেউ লিখতে পারবে না। কনস্টিটিউশন লেখার ক্ষমতা রয়েছে কার কাছে, এখন পার্লামেন্টের কাছে। এবার অনেকের মানে যারা বেশি কোশ্চেন করতে পছন্দ করো তো তাদের মনে এটাই কোশ্চেন আসতে পারে যে পার্লামেন্টের কাছে যদি পাওয়ার থাকে কনস্টিটিউশন লেখার, তাহলে এখানে কেন বলছে উই দ্য পিপল? তার কারণ কি, আমরা জনগণ ভোট দিয়ে পার্লামেন্টের মেম্বারদের চুজ করছি, রাইট। দেন তারপর তারা হচ্ছে এটা এই কনস্টিটিউশন লেখার ক্ষমতাটা পাচ্ছে। সো আলটিমেটলি আমরাই কিন্তু সোর্স অফ পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই তো? আমরা ভোট দিয়ে মেম্বার চুজ করছি, দেন তারা হচ্ছে কনস্টিটিউশন লেখার পাওয়ারটা পাচ্ছে, ঠিক আছে। এবার অনেকে তোমাদের মনে হতে পারে যে আচ্ছা পার্লামেন্ট না হয় এখন আছে, কিন্তু কনস্টিটিউশন যখন লেখা হয়েছিল সেই মোমেন্টে তখন তো ইন্ডিয়া স্বাধীনই হয়নি, তাহলে পার্লামেন্ট এলো কোত্থেকে? তখন তো ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কে কনস্টিটিউশন লেখার স্যাংশন কে দিয়েছে? এখন না হয় পার্লামেন্টকে আমরাই ভোট দিচ্ছি, তো আমরাই অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের হচ্ছে সোর্স অফ দ্য পাওয়ার, বাট যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, যখন অ্যাকচুয়ালি কনস্টিটিউশন লেখা হচ্ছিল, যে উই দ্য পিপল এই কথাগুলো লেখা হচ্ছিল, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে স্যাংশন বা পাওয়ারটা কে দিয়েছিল কনস্টিটিউশন লেখার? এই কোশ্চেনটা কিন্তু এক্সামে আসলে তোমরা মনের ভুল করো না, যে তোমরা হয়তো অনেকে মনে করবে যে হু গেভ দ্য স্যাংশন বা হু গেভ দ্য পারমিশন টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু রাইট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই কোশ্চেনে যদি দেয় তোমরা অনেকেই লিখবে যে উই দ্য পিপল। না, আমরা তো তখন দিতে পারবো না, তার কারণ আমাদের দেশই স্বাধীন হয়নি। সো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে কি, সেকেন্ড ক্যাবিনেট মিশন অফ 1946, 1946 সালের দ্বিতীয় ক্যাবিনেট মিশন কিন্তু এই পাওয়ার বা এই স্যাংশনটা দেয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কনস্টিটিউশন লেখার জন্য। বাট স্বাধীনতার পর থেকে তখন হয়ে যাচ্ছে উই দ্য পিপল। সো তখন মানে এই যে উই দ্য পিপল যে সময় লেখা হয়েছে ওই সময়ের মিনিংয়ের যদি বলো, তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ক্যাবিনেট মিশন অফ 1946 কিন্তু এই পাওয়ারটা দিয়েছে। ওকে, আশা করি এতটা ক্লিয়ার। এবার আমরা এখানে এই যে টার্মগুলো দেখছি, সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই টার্মগুলোর মিনিং বুঝবো। দেখো আমি পরপর এইগুলো বলতে পারতাম, বাট এখন এইভাবে বলবো না, আমি নেক্সট স্লাইডে গিয়ে তোমাদের প্রত্যেকটা টার্মের আলাদা করে করে মিনিং বুঝিয়ে বোঝাতে আমি পড়াবো। সো নেক্সট স্লাইডে গিয়ে দেখছি কি বলি যে আচ্ছা যারা বেঙ্গলি ভার্সন তারা একবার আমি
মুখ বন্ধ করছি, তোমরা বেঙ্গলিতে একবার দেখে নাও। আচ্ছা, আমি বলেই দিচ্ছি তোমাদের যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সভারেন, যেটার বেঙ্গলি হচ্ছে সার্বভৌম, সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক, সিকিউলার, ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, আর সাধারণতন্ত্র ইংলিশ হচ্ছে কি রিপাবলিক। সো এই টার্মগুলোর বাংলাটাও তোমরা জেনে রাখো। সো এবার দেখো, আমি বাকি এগুলো পরে পড়বো, নেক্সট পরেরগুলো। আমরা আগে এই টার্মগুলোর মিনিংটা ভালো করে বুঝতে হবে। ওকে, দেখো প্রথম টার্ম কি আছে, সভারেন। সভারেন মানে কি, যে কেউ তোমরা বলবে কি যে আমাদের দেশ কোনো বহিরাগত মানে কোনো বাইরের কোনো পাওয়ারের দ্বারা ইনফ্লুয়েন্সড নয়, এটাই হচ্ছে সভারেনের মানে। সার্বভৌমিক মানে হচ্ছে ইন্ডিয়া শ্যাল নট বি ইনফ্লুয়েন্সড বাই এনি এক্সটার্নাল পাওয়ার, রাইট? এটা তো অবভিয়াসলি মানে। তো এবার এখানে যদি তোমাদের আমি এখন কোশ্চেন করি যে ঠিক আছে আমাদের দেশ হচ্ছে বাইরের কোনো শক্তির দ্বারা ইনফ্লুয়েন্সড নয়, ঠিক আছে, তো এবার বলো যে যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে, যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে সেইগুলো আমি লিখছি না। সো সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো হচ্ছে যখন ইন্ডিয়াকে বলছে যে এটা করো বা ওটা করো, কোনো কিছু স্যাংশন করে বলছে যে এটা করতে, তখন ইন্ডিয়া সেই জিনিসটা যদি পালন করছে, তাহলে কি করে ইন্ডিয়া সভারেন হচ্ছে? আমরা তো একটু আগে বললাম যে ইন্ডিয়া হচ্ছে বাইরের কোনো এক্সটার্নাল পাওয়ারের দ্বারা ইনফ্লুয়েন্সড নয়, রাইট? সেটা ঠিক আছে। তো যদি তাই হয় তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যখন কোনো কিছু স্যাংশন করছে তখন ইন্ডিয়া সেটা মানছে। সো তাহলে ইন্ডিয়া কি করে সভারেন হচ্ছে, কোশ্চেন আসতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে ধরো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ওকে? তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যখন কোনো কিছু স্যাংশন করে ইন্ডিয়াকে বলছে যে এটা করতে, তো ইন্ডিয়া তার সেই দাবিটা মেনে নিল, তাহলে ইন্ডিয়া কি করে সভারেন হচ্ছে? বুঝতে পারছো আমি কোশ্চেনটা কি করতে চাইছি? তো তখন ইন্ডিয়া তাহলে কি সভারেন না? না, ইন্ডিয়া তখনও সভারেন। তার কারণ কি, ইন্ডিয়া হচ্ছে ইউএনও বা যে কোনো ইন্টারন্যাশনাল, শুধু ইউএনও বলে না, যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যাই বলুক না কেন, ইন্ডিয়া সেটা মানতেও পারে, নাও মানতে পারে। ইন্ডিয়ার ওপর কিন্তু কোনো জোর নেই যে তোমাকে এটা মানতেই হবে। সো ইন্ডিয়া ইজ নট, মানে ইউএনও বা যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা কিছুই বলুক না কেন, বাট ইটস নট বাইন্ডিং অন ইন্ডিয়া। বাইন্ডিং অন ইন্ডিয়া মানে এটা ইন্ডিয়ার ওপর মানে একদম চাপিয়ে দেওয়া হচ্ছে না, তুমি মানতেও পারো বা নাও মানতে পারো, মানে ইন্ডিয়া ক্যান রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ইউএনওস পারপাস। ওকে, সো এটা শুধু আমি বারবার বলছি ইউএনও আমি এখানে বলছি, বাট শুধু ইউএনও না, যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে সেম ব্যাপার, মানে তাদের যে স্যাংশন করছে যেটা, সেটা কিন্তু নট বাইন্ডিং অন ইন্ডিয়া। সো এই ব্যাপারটা ভালো করে বুঝবে যে তোমাদেরকে। আচ্ছা, আর একটা কথা, যখন আমি বলছি ইজ ইন্ডিয়া সভারেন নাও, ইন্ডিয়া বলছি, আমি ইন্ডিয়ান বলিনি কিন্তু। সো আমি কেন ইন্ডিয়া আর ইন্ডিয়ানদের মধ্যে ডিফারেন্স করছি, সো সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। ইন্ডিয়া সভারেন নাও, অবভিয়াসলি ইন্ডিয়া সভারেন। কেন? ওরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা বলুক না কেন, ইন্ডিয়া মানে সেটা ইন্ডিয়ার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, সে মানতেও পারে নাও মানতে পারে। ওকে, তো এবার যদি কোশ্চেন করা হয় তোমাদের যে ঠিক আছে ভালো কথা, ইন্ডিয়া সভারেন, তো ইন্ডিয়ানস মানে আমরা ভারতীয়রা, ইন্ডিয়ার ভেতরে যে আমরা মানুষজন রয়েছি, তো আমরা ভারতীয়রা কি সভারেন? তো তোমাদের যদি মানে আমরা ইন্ডিভিজুয়াল আর কি সভারেন কিনা এই কোশ্চেনটা করা হয়, তাহলে তোমরা কি বলবে যে আমরা ইন্ডিভিজুয়াল সভারেন? না, কেন হবে না? তার কারণ ইন্ডিভিজুয়াল যদি সভারেন হই, আমরা যা খুশি তাই করতে পারি, রাস্তায় যা ইচ্ছা তাই মনে হলো করতে পারি, কিন্তু আমরা কি সত্যি সেটা করতে পারি? না। তার কারণ আমাদের স্বাধীনতা কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড, একটা সীমাবদ্ধ থাকতে হবে যে এই জিনিসটা আমরা করতে পারবো আর এই জিনিসটা করতে পারবো না। তার কারণ কি, আমরা কিন্তু ভারতের যে আইন, সেই আইনের দ্বারা বাধা রয়েছি, উই আর বাউন্ড বাই ল। তার কারণ কি, যদি আইন কোনো কিছু বলে যে এটা বেআইনি, তাহলে আমরা সেটা করতে পারবো না, সেটা করা মানে আমাকে শাস্তি পেতে হবে। আর যদি আইন বলে এটা লিগাল, আইনের চোখে সেটা লিগাল, সো সেটা লিগাল, সেটা আমরা করতে পারি। সো সেক্ষেত্রে ইন্ডিয়ানস আর নট সভারেন, বাট হ্যাঁ ইন্ডিয়ানস আর সভারেন ইন অনলি ওয়ান কেস, সেটা হচ্ছে ইন্ডিয়ানসরা যখন ভোট দেয় ইলেকশনের সময়, ইন্ডিয়ানসরা কিন্তু সভারেন। তার কারণ
এই যে তাদেরকে কেউ জোর করতে পারে না যে তুমি একে ভোট দাও বা ওকে ভোট দাও। হ্যাঁ, বাস্তব জীবনে এরকম অনেকেই করে, যেটা কিন্তু সম্পূর্ণ ইল্লিগাল একটা কাজ। তো তোমরা অনেকেই এটা বলতে পারতে যে এরকম কোশ্চেন আসতে পারে তোমাদের মাথায় যে ইন্ডিয়ানসরা সভারেন ইলেকশনের সময় কি করে, অনেক সময় তো এরকম ব্যাপার হয়, কিন্তু সেটা কিন্তু ইল্লিগাল। তাদেরকে কোনোভাবেই জোর করা যাবে না যে তুমি একে ভোট দিও না, একে ভোট দাও, সেটা সম্পূর্ণ ইল্লিগাল একটা প্রসিডিওর। সো ইন্ডিয়ানস আর সভারেন ফর অনলি ওয়ান কেস, সেটা হচ্ছে ডিউরিং ইলেকশন। সো এই জিনিসগুলো ভালো করে বুঝবে, প্রত্যেকটা টার্ম ভালো করে ফলো করো। ইন্ডিয়া সভারেন সব কেসেই, তার কারণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা খুশি বলতে পারে, ইন্ডিয়া সেটা মানতেও পারে, রিফিউজও করতে পারে। আর ইন্ডিয়ানস সভারেন একটা কেস বাদ দিয়ে বাকি কোনো কেসেই সভারেন না, সে হচ্ছে আইনের দ্বারা মানে বাধা রয়েছে। আর হচ্ছে ইন্ডিয়ানস হচ্ছে সভারেন শুধু ইলেকশনের টাইম পিরিয়ডে। আচ্ছা, তারপর আমরা নেক্সট টার্ম সম্পর্কে আমরা দেখব। নেক্সট টার্মটা কি? নেক্সট টার্ম এক মিনিট। নেক্সট টার্ম হচ্ছে কি? সোশ্যালিস্ট। আশা করি তোমাদের সভারেন মানে বুঝতে পেরেছো। সভারেনের পুরো আমি ডেফিনেশন ভালো করে বুঝিয়ে দিলাম যে ইন্ডিয়ার ক্ষেত্রে সভারেনিটি আলাদা ব্যাপার, আর ইন্ডিয়ানসদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। সো আশা করি এতটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট টার্ম আমরা দেখব সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট নিয়ে আমরা কি দেখবো, যে সোশ্যালিস্টের ক্ষেত্রে তোমরা অনেকে এই টার্মটা শুনেছো যে মার্কসিস্ট সোশ্যালিজম। ওকে, এই টার্মটা অনেকেই শুনেছো। আর সোশ্যালিস্ট বলতেই তোমরা ভাববে যে সোশ্যালিস্ট সেকুলার, এই শুধু এইটুকুই তোমরা পড়ে যাও এক্সামের জন্য, যে এই দুটো টার্ম হচ্ছে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সাল, দ্যাটস ইট, বাট নট। অ্যাকচুয়ালি এখানে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই সমস্ত অনেক ডেপথে গিয়ে জেনে রাখা দরকার। তোমাদের অনেক কিছু জিনিস এক্সামে অনেক কিছু আসে, আবার অনেক কিছু নিজেদেরও ভেতরে বেশি ডেপথে গিয়ে পড়তে হয়, যাতে বাকিগুলোর মানে কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার থাকে। ঠিক সেরকমই সোশ্যালিস্ট তো আমি ফার্স্টেই বলে দিলাম যে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালে অ্যাড করা হয়েছে, এটা তোমরা সবাই জানো। কিন্তু সোশ্যালিজম মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? এই যে মার্কসিস্ট সোশ্যালিজম, এর মিনিং আমরা কি বুঝি? দেখো, আমি এখানে কিন্তু স্টেট টার্মটা ইউজ করব। স্টেট টার্মটার মিনিং কিন্তু এখানে শুধু রাজ্যের কথা বলছি না, এটা কিন্তু আমি দেশ মানে পুরো কান্ট্রি সেন্সে, মানে অনেক বিগার সেন্সে আমি কথাটা ইউজ করছি। সো মার্কসিস্ট সোশ্যালিজম মানে হচ্ছে রিসোর্সেস অফ স্টেট, মানে একটা স্টেট বা একটা কান্ট্রির কথা বলছি, সেখানে যে সমস্ত রিসোর্সেস আছে সেই রিসোর্সেসটা হচ্ছে স্টেটের যে হেড, মানে কন্ট্রোলড বাই স্টেট ইটসেলফ। কান্ট্রি সেটাকে আর কি নিজে কন্ট্রোল করবে, মানে সমস্ত সিটিজেনের মধ্যে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট করবে। কিন্তু তুমি একটা কথা বলো, ভারতে কি সত্যিই সেটা হয়? মানে ভারতে যতজন মানুষ আছে সবার কাছে কি সমপরিমাণ টাকা রয়েছে? একদমই না। সো কারোর কাছে কোটি টাকা, কারোর কাছে খুবই কম টাকা, মানে তাদের রেগুলার লাইফই চলে না ঠিক করে সেই টাকা দিয়ে। সো আলটিমেটলি তাহলে আবার সোশ্যালিজম ইজ নট মার্কসিস্ট সোশ্যালিজম। তাহলে এই সোশ্যালিজমটাকে অ্যাকচুয়ালি কী বলা যেতে পারে? আমাদের যে ইন্ডিয়ান সোশ্যালিজম সেটা হচ্ছে গান্ধিয়ান সোশ্যালিজম। গান্ধিয়ান সোশ্যালিজমের ওপর ডিপেন্ড করছে। আর এই সোশ্যালিজমটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে মানে যে সমস্ত মানে আমাদের দেশে যে যতটা রিসোর্স আছে সেই রিসোর্সের ইকুয়েটিভলি অপরচুনিটি। মানে কি বলছে যে তোমাদের প্রত্যেকের কাছে ধরো একটা পরিমাণ, মানে গোটা দেশে একটা পরিমাণ রিসোর্স আছে, তোমরা প্রত্যেকে সমান অপরচুনিটি, সমান সুযোগ পাবে সেই রিসোর্সটাকে ইনকাম করার জন্য। মানে সমপরিমাণ ইনকাম করার সুযোগ তোমাদের রয়েছে। সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে না যে সবাই হচ্ছে তোমরা মানে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, বাট তোমাদের কিন্তু ইকুয়াল অপরচুনিটি আছে এই রিসোর্স গেইন করার জন্য। সো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বলছে। দুটোর মধ্যে টার্মের মিনিংটা বোঝো। মার্কসিস্ট সোশ্যালিজমের মানে হচ্ছে, দেখো আমি এখানে লিখেও দিচ্ছি, ইকুয়েটিভলি ডিস্ট্রিবিউট অ্যামং সিটিজেন্স, এবং সেটা কি? সেটা হচ্ছে রিসোর্স। ঠিক আছে। আর হচ্ছে গান্ধিয়ান সোশ্যালিজমের ক্ষেত্রে সেটা হচ্ছে কি? রিসোর্স না। দুটোর ক্ষেত্রে ইকুয়েটিভলি ডিস্ট্রিবিউশন
হচ্ছে, বাট এটা হচ্ছে কিসের জন্য, মার্কসিস্ট সোশ্যালিজমের ক্ষেত্রে। আর গান্ধিয়ান সোশ্যালিজমের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ইকুইটেবলি অপরচুনিটি অফ রিসোর্স, মানে যতটা রিসোর্স রয়েছে, মানে আমাদের সবার কাছে সমান সুযোগ আছে। তুমি চাইলে সমান ইনকাম করতে পারো, আমি চাইলে সমান ইনকাম করতে পারি। সো সবার কাছে সমান সুযোগ দেওয়া হচ্ছে রিসোর্স গেইন করার জন্য, ইনকাম করার জন্য। সো সেটাকেই মানে এই যে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট কথাটা ইউজ করা হচ্ছে, সেটার মিনিংটা ভালো করে বোঝো। যেটা মানে আমাদের ইন্ডিয়ান সোশ্যালিজম অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিসের ওপর ভিত্তি করে, এটা হচ্ছে গান্ধিয়ান সোশ্যালিজমের ওপর ভিত্তি করে। অনেক সময় কিন্তু বলা হয় যে ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ মিক্স অফ মার্কসিস্ট অ্যান্ড গান্ধিয়ান সোশ্যালিজম, সেটাও ঠিক, বাট মেনলি এটা কিন্তু গান্ধিয়ান সোশ্যালিজমের ওপর ভিত্তি করে হচ্ছে। তার কারণটা কি আমি আবারও বললাম, যে আমাদের দেশে সবার কাছে সমান টাকা না, তাহলে রিসোর্স সবার কাছে কি করে সমানভাবে ডিস্ট্রিবিউট, অবভিয়াসলি না। তার মানে এটা মার্কসিস্ট সোশ্যালিজম তো পুরোপুরি না। এটা কি হচ্ছে, ইকুইটেবলি অপরচুনিটি অফ রিসোর্স, রাইট। এবার আমরা দেখব যে নেক্সট টার্মটা কি দেখব, যে সিকিউলার টার্মটা এবার দেখব। এটার মিনিং তোমরা নতুন করে বোঝানোর দরকার নেই, কজ সিকিউলার মানে কি, ধর্ম, সব মানে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের দেশ। মানে আমাদের দেশ কোনো একটা বিশেষ ধর্মকে প্রমোট করবে না, যে এই ধর্মটা সবাই মানো, বা কোনো বিশেষ ধর্মকে প্রমোট করবে না। আবার সম্পূর্ণ ধর্ম মানে একদম কি বলবো, ধর্ম মানছে না এরকম ব্যাপার না, বাট কোনো ধর্মকে স্পেশালভাবে ভ্যালু দেওয়া হবে না। সব ধর্মই আমাদের দেশের ক্ষেত্রে সব ধর্মই সমান, রাইট। সো সিকিউলার মিনিং মেনলি এইটুকু জানলেই হয়ে যাবে। আর তাছাড়া সিকিউলার অ্যান্ড সোশ্যালিস্ট এগুলো তো 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে, এখান থেকে এক্সামে এই কোশ্চেনগুলো আসে, ওকে। আর তারপরে আমরা দেখব নেক্সট টার্ম দেখব আমরা ডেমোক্রেটিক, সরি গাইস, নেক্সট টার্ম হচ্ছে ডেমোক্রেটিক মানে কি, এই যে ডেমোক্রেটিক বলা হচ্ছে এটার মানে কি, গভর্নমেন্ট বাই দ্য পিপল, গভর্নমেন্ট ফর দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল। মানে এই কথাটা খুব ভালো লাগে কথাটা শুনতে, যে অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক বলতে কি বলা হচ্ছে, যে গণতান্ত্রিক, বাংলাটা হচ্ছে গণতান্ত্রিক। এখানে তোমরা মেনলি প্রথমেই বলবে যে বিকজ উই হ্যাভ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, বাট দেখো ডেমোক্রেটিক মানে এই যে গণতান্ত্রিক কথাটার মানে যে আমাদের একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে যে ভোট নেওয়া হচ্ছে, সেটা গণতন্ত্র, ঠিক আছে। বাট এখানে আরও একটা টার্ম ইউজ করা উচিত। তার কারণ কি, এখানে একটা টার্ম ইউজ করবে কি, রেগুলার ইলেকশন। মানে গণতন্ত্র তাকেই বলা উচিত যেখানে ফ্রি ফেয়ার অ্যান্ড রেগুলার ইলেকশন হয়। না হলে ফ্রি ফেয়ার ইলেকশন হলো, দেন একজন হচ্ছে ভোট মানে মেন পদে চলে এলো, ভোটে দাঁড়িয়ে গেল, দেন হচ্ছে তারপরে গিয়ে সে বহু বছর হচ্ছে আর কোনো ভোট হলো না, সেটা কি আলটিমেটলি কোনো ডেমোক্রেসি থাকলো? সো ডেমোক্রেসি মানে কি, ডেমোক্রেটিক মিনিংস কি হয়ে যাবে, উই হ্যাভ ফ্রি ফেয়ার অ্যান্ড, দেখো আমি প্রত্যেকটা টার্ম লিখে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ফ্রি মানে সম্পূর্ণ কারোর দ্বারা আর কি ইনফ্লুয়েন্স নয়, সো ফ্রি ফেয়ার অ্যান্ড রেগুলার ইলেকশন। সো এই তিনটে টার্ম ভালো করে মনে রাখবে, বিকজ ডেমোক্রেটিকের এই তিনটে টার্ম কিন্তু মেন ফিচার। সো ডেমোক্রেসি মানে ফ্রি ইলেকশন হতে হবে, ফেয়ার ইলেকশন হতে হবে অ্যান্ড রেগুলার ইলেকশন হতে হবে, ওকে। এরপর আমরা নেক্সট টার্ম দেখব। নেক্সট টার্ম কি, রিপাবলিক মানে কি, সাধারণতন্ত্র। তো রিপাবলিক মানেই তোমরা বলবে কি, তারা যে স্টেটের যে হেড তিনি হচ্ছেন একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, মানে ভোটের মাধ্যমে সে আর কি সেই পদে হেড হয়েছে। সো ঠিক আছে, ভালো কথা, এই কথাটা তো অবভিয়াসলি ঠিক আছে, কিন্তু মনে করো এই যে তোমাদের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে কি, যে এই যে রিপাবলিক থেকে তোমাদের একটা টার্ম পেয়ে গেলে রিপাবলিক ডে আমাদের কেন 26শে জানুয়ারি মানা হয়? মানে
26 জানুয়ারি কেন মানা হয়েছে? 1950 সাল। অ্যাকচুয়ালি মেন কনস্টিটিউশনে হচ্ছে 26 নভেম্বর 1949 সাল, ওই দিন হচ্ছে আমাদের কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হয়েছে। কনস্টিটিউশনে এই কথাটা মানে এই ডেটটা কিন্তু লেখাও রয়েছে লাস্টে, যে 26 নভেম্বর 1949 সালে কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হয়েছে। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে আর এই যে 1950 সালে 26 জানুয়ারি কেম ইনটু ফোর্স, মানে কার্যকারী হয়েছে, তাহলে কেন সাডেনলি এরকম দুটো ডেট আলাদাভাবে কেন এ করা হলো? ওই যেদিন অ্যাডপ্ট করা হলো সেদিনই কার্যকর কেন করা হলো না? তার কারণ কি, যে একটা স্পেশাল মেসেজ দেওয়ার জন্য, কজ 26 জানুয়ারি একটা ভীষণ সিগনিফিক্যান্ট ডে। সো এই ডেটাকে যাতে সবার মধ্যে একটা মনে রাখার জন্য, এই ডেটাকে আলাদাভাবে সেলিব্রেট করার জন্য, সেই জন্যই কিন্তু এটাকে কার্যকর করা হয়েছে ওই দিন, আর যার ফলে ওই দিনে রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়। আর এই ডেটা স্পেশাল ডে কেন ছিল? কজ 26 জানুয়ারি 1930 সালে কিন্তু পূর্ণ স্বরাজ ডিক্লারেশন হয়েছিল রাভি নদীর তীরে এই দিনে, 26 জানুয়ারি 1930। সো এই ডেটাকেই মানে স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য, সেই জন্যই কিন্তু জওহরলাল নেহরু মানে অ্যাকচুয়ালি এই যে তোমাদের 26 জানুয়ারি 1950 থেকে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটাকে কার্যকরী করা হয়, কেম ইনটু ফোর্স, তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। সো এই কারণেই কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনফোর্সড অন দ্যাট ডে। ঠিক আছে, তো এইখান থেকে এইটা জেনে রাখলে। আর রিপাবলিক মানে তুমি বললাম যে হেড অফ দ্য স্টেট ইজ অ্যান ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। ওকে, তো এবার দেখো আমরা নেক্সট শুধু কনস্টিটিউশনে এই কটা টার্ম জানলেই তো হবে না, এরপরে আমাদের নেক্সট জানতে হবে, সরি গাইস আমি বারবার গলায় করতে হচ্ছে, আমি কথা বলতে অ্যাকচুয়ালি খুব কষ্ট হচ্ছে। সো নেক্সট হচ্ছে জাস্টিস। দেখো এই কনস্টিটিউশনে এই যে টার্মগুলো বলা হচ্ছে, জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। এই যে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, এই জাস্টিস ব্যাপারটাই কিন্তু নেওয়া হয়েছিল রাশিয়ান রিভলিউশন থেকে। সো এই জিনিসটা ভালো করে মনে রাখবে যে এই জাস্টিস মানে প্রিয়াম্বেলের মধ্যে আমাদের যে জাস্টিস কথাটা বলা হচ্ছে, জাস্টিস সম্পর্কে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, এগুলো কিন্তু রাশিয়ান রিভলিউশনের মাধ্যমেই আর কি জিনিসগুলো আর কি এখানে এসেছে। আই মিন ওখান থেকেই কিন্তু ব্যাপারটা নেওয়া হয়েছে এই কনসেপ্টটা। ওকে, আর তারপরে দেখো এই যে মেন এখানে এইটা বোঝানোর দরকার, কজ একটা কোশ্চেন তোমাদের এতদিন তো পড়েছো যে 42তম অ্যামেন্ডমেন্ট হচ্ছে, অ্যামেন্ডমেন্টে কি কি শব্দ অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এগুলো অ্যাড করা হয়েছে। তো তোমাদের মনে হতে পারে যে সাডেনলি এই সময় কেন এটা অ্যাড করা হলো, আর যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কেন, মানে তখন কি ভুলে গিয়েছিল অ্যাকচুয়ালি যারা কনস্টিটিউশন লিখেছে, তারা কি অ্যাকচুয়ালি ভুলে গেছিল এই টার্মটা অ্যাড করতে? না, একদমই না। তার কারণ তখন এই টার্মটা অ্যাড করা হয়নি। বি.আর. আম্বেদকর কিন্তু এই টার্মগুলোর যে মিনিং, সোশ্যালিস্টের যে মিনিং অ্যান্ড সেকুলারের যে মিনিং, সেই মিনিংটা কিন্তু প্রিয়াম্বেলে অলরেডি লিখেই দিয়েছিল। এবং সেটা লিখেছিল কোথায়, সেটা তোমরা অনেকেই আশা করি এই কথাটা বলার পর বুঝতে পারছো। এই দেখো, এই যে লিবার্টি, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। এই যে লিবার্টি অফ বিলিফ, ফেথ, বিলিফ মানে কি বিশ্বাস করা, ফেথ বিশ্বাস একই ব্যাপার, অ্যান্ড ওরশিপ পুজো করা। সো এইটা অ্যাকচুয়ালি কিসের কথা বলা হচ্ছে? সেকুলারের কথা। সবার স্বাধীনতা আছে, সে তার ইচ্ছা মতো ধর্মকে মানতে পারে, তার ইচ্ছা মতো গডকে সে মানতে পারে। সো সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। সো সে এই যে সেকুলার টার্মটা ইউজ করা হয়েছে, পরে অ্যাড করা হয়েছে, এই টার্মটার মিনিং কিন্তু বি.আর. আম্বেদকর অনেক আগেই লিখে দিয়েছে। মানে যখন ফার্স্ট লিখেছে কনস্টিটিউশন, তখন কিন্তু অলরেডি এই টার্মটা মানে এই টার্মটার মিনিংটা কিন্তু ডিসক্রাইব করে দিয়েছে। সো লেখার আর কোনো দরকারই ছিল না। তাহলে তোমাদের এখন কোশ্চেন হতে পারে, দরকারই যদি ছিল না তাহলে ওই সময় কেন লিখেছিল? ওই সময় জাস্ট লেখার কোনো কারণই ছিল না অ্যাকচুয়ালি। ইন্দিরা গান্ধীর যে টাইম পিরিয়ডে, এই সময় জাস্ট সাম পলিটিক্যাল রিজনে এই জিনিসগুলোকে অ্যাড করা হয়েছে, আর কিছুই না। মানে মেন বেসিক মানে মেন কোনো স্পেশাল কারণ নেই যে যার জন্য এই জিনিসটাকে লেখা হয়েছে। সো এর মিনিংগুলো, এই জিনিসগুলো কিন্তু অলরেডি কনস্টিটিউশনে ছিল। আর এবার যদি
আর একটা জিনিস বলি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, এখান থেকে কিছু মনে পড়ছে তোমাদের? আমি একটু আগেই কিন্তু বলেছি যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, ইকুয়েটেবল অপরচুনিটি অফ রিসোর্স, টার্মটা মনে পড়ছে? আমি বললাম একটু আগে সোশ্যালিস্টের ক্ষেত্রে, সোশ্যালিজমের ক্ষেত্রে। সো সোশ্যালিস্ট কথাটাও কিন্তু ওই পরে অ্যাড করা হয়েছে, বাট এই সোশ্যালিস্টের যে মিনিং, সোশ্যালিজমের যে মিনিং, সেই মিনিং কিন্তু আগেই কিন্তু প্রিয়াম্বেলের মধ্যে লেখাই হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই টার্মগুলো আর ইউজ করা হয়নি ফার্স্টে, কিন্তু পরে ওই সেম রিজন, মানে মেন কোনো কারণ নেই, স্পেশাল কোনো কারণ নেই যার জন্য এটাকে অ্যাড করা হয়েছে, জাস্ট সাম পলিটিক্যাল রিজনের জন্য এটা পরে আর কি অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার, এগুলো। সো এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। কোশ্চেন যদি বেশি ইন্টারভিউ লেভেলে এই টাইপসের কোশ্চেন জিজ্ঞেসই করতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের যাতে বলতে সুবিধা হয় সেজন্য আমি আগেই বলে দিলাম এই জিনিসটা। এরপরে আমরা দেখব ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে জানো, ভ্রাতৃত্ববোধ, মানে সবার মধ্যে একটা একতা থাকবে। আর এখানে যেই কোথায় গেল, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি হবে এখানে, ঠিক আছে? সো অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, আসল কথাটাই মিস হয়ে গেছে। বিকজ এক্সামে কোশ্চেন যখন দেয়, এই যে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে যে দুটো শব্দ, দুটো না অ্যাকচুয়ালি 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু 3টে শব্দ কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। কি কি তোমরা মানে বেশিরভাগ এই দুটো টার্ম মনে রাখো, 3টে, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টে টার্ম অ্যাড করা হয়েছে। আমি এই টার্মটাই লিখতে ভুলে গেছি এখানে। সো এটা হয়ে যাবে দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। সো আশা করি এতটা বুঝলে। এবার আমরা নেক্সট দেখবো কি, যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th ডে অফ নভেম্বর, মানে 26শে নভেম্বর 1949 আমরা অ্যাডপ্ট করছি কনস্টিটিউশনটাকে। তো সেটাই আর কি আমি একটু আগে বলে দিলাম যে ওই দিন অ্যাডপ্ট করা হয়েছিল, বাট 1950 সালে 26শে জানুয়ারি কেম ইনটু ফোর্স, কার্যকর করা হয়েছিল। ওকে, এতটা আশা করি ক্লিয়ার তোমাদের। এরপরে কিন্তু আমরা নেক্সট পয়েন্ট দেখবো। এখানে আমি অনেক কিছু ডিটেলসে লিখেছি। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, যেটা আমি একটু আগেই বললাম যে কবে আর কি কেম ইনটু ফোর্স, এই কোশ্চেন এখান থেকে দুটো কোশ্চেন তো আসেই। এরপর প্রিয়াম্বেল হচ্ছে, যেটা বলছিলাম যে প্রিয়াম্বেল যখন লেখা হয়েছিল সেটা কখন, আর অ্যাডপ্ট করা হয়েছিল কখন, সেটা সেম জিনিস দুবার লেখা হয়ে গেছে, সরি। আর হচ্ছে এই যে প্রিয়াম্বেল, পুরো প্রিয়াম্বেলটা কিন্তু অ্যাকচুয়ালি ইউএসের কনস্টিটিউশন থেকে কিন্তু বড় করা হয়েছে, ধার করা হয়েছে। সো আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ আ প্রিয়াম্বেল। পৃথিবীর মধ্যে একমাত্র আমেরিকাই হচ্ছে সবার প্রথম প্রিয়াম্বেল তাদের কনস্টিটিউশনে লিখেছিল। সো এটা মনে রাখবে যে আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ আ প্রিয়াম্বেল, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কি বলছে, যে দ্য প্রিয়াম্বেল ইজ বেসড অন দ্য অবজেক্টিভ রেজলিউশন উইচ ওয়াজ ড্রাফটেড অ্যান্ড মুভড ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাই জওহরলাল নেহরু অন 13 ডিসেম্বর 1946। আশা করি এতটা ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই। এরপরে আমরা নেক্সট পয়েন্ট দেখব। নেক্সট পয়েন্ট যেটা আমি একটু আগেই বললাম যে কি কি অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে ওই 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটাই নেক্সট পয়েন্টে বলা হচ্ছে, নতুন কিছু না। আচ্ছা, এছাড়া আর কিছু কিছু পয়েন্ট মনে রাখবে, যে সোল, এখানে দেখো আমি দুটো পয়েন্ট একসাথেই দেখিয়ে দিচ্ছি, দেন আমি বলছি তোমাদের এখানে কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি পরীক্ষায় কোশ্চেন আসে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছে এবং কোনটাকে বলেছে। তো সেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেলকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, হার্ট অ্যান্ড সোল। যদি বলে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছে, কাকে, সেটা হচ্ছে প্রিয়াম্বেলকে পণ্ডিত ঠাকুর দাস ভার্গব। সো পণ্ডিত ঠাকুর দাস ভার্গব কিন্তু প্রিয়াম্বেলকে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, আর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। দুটোর মধ্যে কনফিউজড হবে না একদমই। ওকে, এবার নেক্সট দেখবো ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, N.A. Palkhiwala called the preamble as the identity card of the identity card of the constitution. সংবিধানের আইডেন্টিটি কার্ড বলেছে প্রিয়াম্বেলকে কে, N.A. Palkhiwala, এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো এইগুলো তোমরা অনেকেই জানতে না, সো এইগুলো ভালো করে মনে রাখবে, পারলে নোট ডাউন করে নাও। এরপরে আমরা দেখব বিভিন্ন সময় যে কেসগুলো আর কি করা হয়েছিল, সেই কেসগুলো সম্পর্কে আমরা একবার দেখে নেব।
দেখো এখানে কি বলছে যে এই যে প্রিয়াম্বেল নিয়ে যে কেস হয়েছিল বিভিন্ন, আচ্ছা প্রিয়াম্বেলের আরেকটা কোশ্চেন অনেক সময় আসে যে ইনফ্যাক্ট বেশ কয়েকবার কোশ্চেনটা এসেছে, আমাদের যে প্রিয়াম্বেল, কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল, এটা কবার অ্যামেন্ড করা হয়েছে, কবার সংশোধন করা হয়েছে, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, একবার। আর একবার কবে, ওই 42তম সংবিধান সংশোধন 1976 সাল। সো এটার থেকেই বুঝতে পারছো কোশ্চেন যদি এবার তোমাদের এটা দেয় যে প্রিয়াম্বেল কি অ্যামেন্ডেবল, তাহলে অবভিয়াসলি অ্যামেন্ডেবল, অলরেডি অ্যামেন্ড তো হয়েছে, তার মানে কি প্রিয়াম্বেল ইজ অ্যামেন্ডেবল। আর এখানে আরেকটা কোশ্চেন তোমরা মনে রাখবে যে প্রিয়াম্বেল কিন্তু নন জাস্টিসিয়েবল। প্রিয়াম্বেল কোনো কারণে প্রিয়াম্বেলের কোনো কিছু যদি মানা না হয়, সেটাকে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে তুমি কেস করতে পারবে না যে প্রিয়াম্বেল মানা হয়নি, যেরকম ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, বাট প্রিয়াম্বেল ইজ নট জাস্টিসিয়েবল। সো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, প্রিয়াম্বেলের ওপরে দুটো কেস ভীষণ ইম্পর্ট্যান্ট কেস, একটা বেরুবাড়ি কেস যেটা হচ্ছে 1960-তে। তো বেরুবাড়ি কেসে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের কোনো ইন্টিগ্রাল পার্ট না, কনস্টিটিউশনের পার্ট না, ইটস জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন। বাট তারপরে 1973 সালে কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা, সো এই কেসটায় কিন্তু বলা হয়েছিল প্রিয়াম্বেল কনস্টিটিউশনের একটা পার্ট। সো এই মানে কেশবানন্দ কেস ওভাররুলড দ্য বেরুবাড়ি কেস। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে, এই দুটো কেসের সাল এবং কি বিষয় সেটা ভালো করে মনে রাখবে। ওকে, তারপর দেখব আমরা যে ইন 19 দাঁড়াও এক মিনিট, In the 1995 case of Union Government versus LIC of India, the Supreme Court once again held that the preamble is an মানে জাস্ট কিছুই না, একটু শুধু এই সালটা মনে রাখবে, আদারওয়াইজ এই যে কেশবানন্দ ভারতী কেসে যে রায় দেওয়া হয়েছিল ঠিক সেই রায়টাই এই কেসেও দেওয়া হয়েছে যে প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো জাস্ট সেটাই বলা হয়েছে, নতুন কিছুই না। এরপর আমরা দেখব কি যে দ্য প্রিয়াম্বেল পেজ along with other pages of original constitution of India, মানে আমাদের যে ভারতের আসল যে কনস্টিটিউশন তার বাদবাকি পেজের সাথে সাথে প্রিয়াম্বেলের পেজটাও ওয়াজ ডিজাইনড অ্যান্ড ডেকোরেট, ডিজাইনও করেছিল এবং ডেকোরেটও করেছিল কে, সেটা হচ্ছে বেওহার রাম মনোহর সিনহা অফ জবলপুর, হু ওয়াজ অ্যাট শান্তিনিকেতন উইথ আচার্য নন্দলাল বোস অ্যাট দ্যাট টাইম। ওই সময় এই বেওহার রাম মনোহর সিনহা তিনি কিন্তু ওই শান্তিনিকেতনে ছিলেন এবং সেই সাথে সাথে ওনার সাথে আরও একজন করেছিলেন, সেটা হচ্ছে নন্দলাল বোস। ঠিক আছে, এরা দুজন মিলে কিন্তু ডিজাইন অ্যান্ড ডেকোরেট করেছিল, মেনলি রাম মনোহর সিনহা আর হচ্ছে নন্দলাল বোস endorsed Bewhar Ram Manohar Sinha's artwork without any alteration of whatsoever. As such, the page bears Bewhar Ram Manohar Sinha's short signature Ram. এই যে এই পেজে কিন্তু রাম মনোহর সিনহার শর্ট সিগনেচার রয়েছে এবং সেটা কোন স্ক্রিপ্টে, সেটা হচ্ছে দেবনাগরী লোয়ার রাইট কর্নার। ওকে, জাস্ট এগুলো ইনফরমেশনের জন্য এখান থেকে মেন তোমাদের জানার দরকার এইটা যে কে ডিজাইন অ্যান্ড ডেকোরেট করেছিল কনস্টিটিউশনের পেজ, এটুকুই মেন জানার দরকার এখানে। এরপরে আমরা নেক্সট দেখব যে কি বলছে নেক্সট। এরপর নেক্সট আমরা দেখব নেক্সট পয়েন্ট কি বলছে, দ্য প্রিয়াম্বেলের যে ক্যালিগ্রাফি, এই যে ক্যালিগ্রাফিটা কে করেছিলেন সে এই কোশ্চেনগুলো এক্সামে আসতে পারে। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তো তিনি কিন্তু ক্যালিগ্রাফিটা করেছিলেন এবং প্রিয়াম্বেল শুধু একমাত্র একবারই হচ্ছে এটা অ্যামেন্ড করা হয়েছে, একটু আগেই বলেছি। আর এই অ্যামেন্ডমেন্টে কটা ওয়ার্ড মানে অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে 3টে ওয়ার্ড, সিকিউলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। আর এই টাইমে আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কে ছিলেন, ইন্দিরা গান্ধী। আর কি কি অ্যাড করা হয়েছে সেটা আমি এখানে আগেও বলেছি, এখানেও বলে দিলাম। সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল প্রিয়াম্বেল চ্যাপ্টারটা, অনেক ডেপথে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর নিজেরাও এই ভিডিওটাকে লাইক করে দিয়ে যেও। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।